প্রেমের টানে বাংলাদেশে আসার চান্স আছে কিনা? আপনাদের কন্টেন্ট শুনে আমি বুঝতে পারি নাই দীর্ঘদিন ধরে যে আপনারা বাংলাদেশের নাকি ইন্ডিয়ার। বাংলাদেশ কেমন লাগতেছে ভাই? ভাই আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, মানুষের ব্যবহার খুব সুন্দর, মন মুগ্ধ করে দিন একটাই, খুব ভালো লাগে ভাই, মানুষ অনেক ভালো ভাই। আমি মানে এটা আপনার সামনে বললেন, আমি এর আগেও যদি দুই একটা ইন্টারভিউ দিছি, আমি সেম কথাই বলছি ভাই, বাংলাদেশের সবচেয়ে ভালো লাগে মানুষের ব্যবহার। মানে যখন জানে যে ইন্ডিয়া থেকে আসছে, আসাম থেকে আসছে, এমনি ভিডিওতে অনেক কিছু দেখা যায়, বাট যখন ফেস টু ফেস হয় মানুষের সাথে, তাদের যেটা রূপ বা তাদের যেটা ব্যবহার দেখে মনে হয় যে না, যারা করে উপরের থেকে করে, ভিতর থেকে কিছু না, সবই ভালো, খুব সুন্দর ব্যবহার। মানে অতিথি আপ্যায়ন এত সুন্দর করে করতে পারে, বলার ভাষা নেই। একজন সাধারণ বাংলাদেশী হিসেবে বলতেছি, ভাতৃপ্রতিম ভারতের প্রত্যেকটা নাগরিকের জন্য আমাদের সমান ভালোবাসা, সম্মান, ভালোবাসা এবং সহযোগিতা। মানে সীমানা প্রাচীর কোনোদিন ভালোবাসার জন্য বাধা হয়ে দাঁড়ায় নেই, দাঁড়াবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি মানে আসেন একটা হাক করি, অনুষ্ঠান শেষ। থ্যাংক ইউ। এডিট কে করে? এটা যার যার তার সবাই মোবাইলে এডিট করে। মোবাইলেই? হ্যাঁ, সবাই মোবাইলে, এখন পর্যন্ত মোবাইলে এডিট করি আমরা। ইভেন আমাদের জলপুরি একটা মুভি আছে ইউটিউবে, জেড কন্টেন্টে মিলিয়ন টাচ করছে। আমরা ভাবি না এত যাবে, মানে ওই অনুযায়ী ফার্স্ট মুভি আমাদের, শর্ট মুভি। তো আলহামদুলিল্লাহ 1 মিলিয়ন গেছে ইউটিউবে, 1.2 হয়ে গেছে। ওটাও মোবাইলেই। আরে সিরিয়াস? হ্যাঁ, 1 ঘন্টা মোবাইলে। হ্যাঁ, 1 ঘন্টার মুভি, সব মোবাইল এডিট। অনুষ্ঠান শুরু করিবার আগে আমি বিনয়ের সঙ্গে জানাচ্ছি, আমি একজন ভক্ত হিসেবে আজকে এই জায়গায় বসছি, বিকজ আই লাভ ইউর কন্টেন্ট ব্রাদার। আপনাদের 3 ভাইয়ের কন্টেন্ট আমার এত বেশি পছন্দ, আমার নিজের বিনোদনের জন্য আমি খুঁজে আপনাদেরকে দেখি। থ্যাংক ইউ ভাই। I'm glad to meet you, দিল সে। সেম টু ইউ। আমরা আপনার কন্টেন্ট রোজই দেখি, এমন না যে মাঝে মাঝে, রোজই যখন আমরা টাইম পাই, রাত্রে শোয়ার আগেই হোক, যখন ফেসবুক ওপেন করি আপনার কন্টেন্টগুলো ফার্স্টে আসে। আর উই আর অলসো ইউর ফ্যান, খুব ভালো লাগে আপনার কন্টেন্টগুলো। মানে এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার বলতেছে, আমার তো ভাবতেই ভালো লাগে ভাই। মানে এই যে 3 বন্ধুর গল্পটা আমারে বলেন, শুরুটা করলেন কেমনে? আর নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আগের প্রশ্ন আগে, পরের প্রশ্ন আগে, সেটা হচ্ছে আপনাদের কন্টেন্ট শুনে আমি বুঝতে পারি নাই দীর্ঘদিন ধরে যে আপনারা বাংলাদেশের নাকি ইন্ডিয়ার। আমি অনেক পরে গিয়ে অনুধাবন করছি যে এই প্রোডাক্টগুলো তো বাংলাদেশের দোকানে থাকে না, পেছনের সাইনবোর্ডগুলো তো বাংলাদেশের না, তাহলে ঘটনাটা কি একটু যদি বলেন এটা নিয়ে। আমরা 3 বন্ধু বলতে আমি আর রহিবুল ভাই মানে 1 বছরের ছোট বড়। তো আমরা একসাথেই বড় হয়েছি, এক কলেজে একসাথে যাইতাম, আড্ডা দিতাম। তো জুজু হইলো আমাদের আবার বহুত জুনিয়র, অনেক ছোট। দৌড়ি তো দেহ বড়, 5-7 বছরের ছোট হবে। আচ্ছা। তো জুজুর সাথে আমাদের পরিচিত হয় ড্যান্স ক্লাসের থেকে। আচ্ছা। আমরা তখন ডান্স করতাম, লাইক স্টেজ প্রোগ্রাম হোক, কোথাও পার্টিসিপেট করতে যাইতাম আমরা। জি। তো ওখান থেকে জুজুর সাথে ড্যান্স ক্লাসের থেকে মানে পরিচয়। মানে আবার জুজুর যেটা বড় বোন, মাঝো বোন যেটা, ওটা আবার আমার লগে পড়ছে এক ক্লাসে। হ্যাঁ, এক ক্লাসে। তো ওখান থেকে পরিচয়। তারপরে আস্তে আস্তে সবাই যার কাজে আবার রিটার্ন হয়ে যায়, কিন্তু রহিবুল ভাইয়ের সাথে আমার থাইকেই যায়, কারণ বাসার কাছেই বাসা। জি। তো কিছুদিন মানে লকডাউনের টাইমে কি হলো যে আমরা ভাবলাম যে বাসায় তো বসেই থাকি, একটা কাজ করি, দেখি কন্টেন্ট বানাই। কারণ সবেরই অ্যাক্টিং এর উপর অল্প মানে আগ্রহ। আমি নিজে স্টেজ প্রোগ্রাম করতাম, স্কুলে নাটক করতাম। রহিবুল ভাই ওই রকম ফার্স্ট আসছিল, মানে আমাদের ওখানে ভিগো নামের একটা অ্যাপ ছিল। হ্যাঁ। তো আমি আর রহিবুল ভাই ওখানে স্মল আমরা এই রিলসগুলো ক্রিয়েট করতাম। তখন তো আর রিলস ছিল না, বন্ধ আমাদের কন্টেন্ট বানানো, আমরা মুভ করেছি, বাদ দাও, হবে না আর। তারপরে ওই লকডাউনের পরে আমরা ট্রাই করলাম যে তাহলে কন্টেন্ট করি, সবার যদি একটু আশা আছে যে একটু অ্যাক্টিং করি আমরা, যেমনই হোক ট্রাই করি আমরা। তো আমাদের ওখানে একটা কন্টেন্ট ক্রিয়েটর ছিল, উনি আবার এই বাংলায় মানে এই ধরনের কমেডি ভিডিওস বানাইতো বাংলায় অনলি, আমাদের আসামে। নাম ছিল বেহুদা বয়েস নামে। এক টাইমে খুব ফেমাস ছিল আমাদের আসামে বা আমাদের বাংলাদেশেও হোক, বর্তমানে ক্রিয়েট করে না, খুব কম।
তো আমরা বললাম যে আমরাও ট্রাই করি। পরে এখন কথা হলো যে আমরা ভাবতেছি কোন ল্যাঙ্গুয়েজে করবো, কারণ ইন্ডিয়াতে অজস্র ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো তো আপনি বলেন, আসামি। হ্যাঁ, আমরা দেখেন আর একটা কথা বলি, আমরা বাসায় বলি বাংলা, তো আপনার টাঙ্গাইলের বাংলা যেটা, জি লেখাপড়া করছি আমরা অ্যাসামিসে, আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো অ্যাসামিস আসামে। জি। তো আমাদের যত অফিস আদালত বলেন সব জায়গায় মানে অ্যাসামিস, স্কুল কলেজ সব জায়গায় অ্যাসামিস। জি ইংলিশটা মাস্ট বি, এটা তো বোধহয় সব দেশেই, প্লাস হিন্দি। তো ইন্ডিয়াতে জন্ম নিলে 4টা ল্যাঙ্গুয়েজ মাস্ট বি জানতে হবে, খালি স্টেট বাই চেঞ্জ হয়ে যায়। ওকে, আসামে আসামিস, বেঙ্গল হইলে হয়তো ওখানে বাংলা জি লগে আরো 2টা অ্যাড হয়ে যাবে, জি। এইরকম। জি তো এখন আমরা ডিসকাশন করতেছি যে আমরা কোন ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট বানাবো। পরে ভাবলাম যে আমরা তো আর প্রপার হিন্দি বলতে পারি না, তো আমাদের যদি হিন্দিতে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি তাহলে মনে হবে যে আমরা অ্যাক্টিং করতেছি। বোঝা যাবে। হ্যাঁ, অ্যাসামিস ল্যাঙ্গুয়েজে গুলো তাও মনে হবে যে আমরা অ্যাক্টিং করতেছি, মানে ও বাসায় তো বাংলা বলা হয়। হ্যাঁ। হ্যাঁ আমরা তো যখন ফ্রেন্ডদের সাথে কথা বলি, আলাপ দিই, আড্ডা দিই, তখন তো আর অ্যাসামিস বলি না, আমরা জি। বাংলা বলি। জি তো কি করা যায়, তাহলে বাংলায় ট্রাই করি। তো কিন্তু আমাদের তো পিওর বাংলা না, টাঙ্গাইলের, আপনাদের টাঙ্গাইলের সাথে ম্যাচ। জি আচ্ছা দেখি এটাতেই করি, যদি ভবিষ্যতে কিছু হয় আমরা মানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবো। অ্যাক্টিংগুলো তো আমরা পিওর করি, তাই না, মানে পারফেক্ট করি। পরে আমরা ওখান থেকে বাংলায় শুরু করলাম ওই ল্যাঙ্গুয়েজে। তো যার জন্য হয়তো মানুষ মানে এত ভালোবাসা দিতেছে, যে কারণ আমাদের অ্যাক্টিংগুলো নিজের ল্যাঙ্গুয়েজের জন্য মনে হয় যে না অ্যাক্টিং করতেছি না, রাইট। অরিজিনাল ফিল হয়, যার জন্য মানুষ কানেক্ট করতে পারে। টাঙ্গাইলের মতো লাগে কেন ল্যাঙ্গুয়েজটা? এটা বলতে পারলাম না, এটা মানে আইডিয়া নাই কোনো, হয়তো ধরেন সীমানা কি আছে? হ্যাঁ, আপনার চিটাগং দের ওই সাইড দিয়েও যাইতে পারে, মানে বহুত আছে, তেন বেনাপুল হয়ে মানে এই ধরনের বহুত আছে। প্লাস আপনার এই সাইডে একটা আছে, কিন্তু ওটাতে মানুষ আপডাউন কি কয় ওটাকে, ইমিগ্রেশন নাই। আচ্ছা বর্ডার আছে বাট ইমিগ্রেশন নাই আমাদের আশেপাশে, ও। আমাদের ওই এলাকার আশেপাশে বর্ডার আছে বাট ইমিগ্রেশন নাই ওখানে। মানে একদম আমি নিজে খুব কনফিউজ হলাম, এই কি একদম মনে হয় যে টাঙ্গাইলের বাংলাদেশের ভাষা। হ্যাঁ, মানে হয়তো ধরেন যখন পূর্বপুরুষদের হ্যাঁ পার্টিশন মানে ছিল না, আপ ডাউনে ওই রকম হয়েছে, বাপ দাদার হয়তো বিজনেস করতে আইসে গেছে। রাইট। আমার বাবার ফুফুর বাড়ি টাঙ্গাইলে আছে, ও ওকে, তো বিয়ে হয়েছিল এখানে। আন্ডারস্ট্যান্ড। ওই 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 গল্পে আছেন, তারপরে শুরুটা হলো কেমনে? তো তারপরে আপনার ওই আমরা ইউটিউবে জার্নি শুরু করি। জি ফার্স্ট ইউটিউবে জার্নি যখন শুরু করি আপনার লং ভিডিওস করতাম, 5 মিনিট 6 মিনিট 7 মিনিট ট্রাই করতাম। তার মানে এখনও আছে আমাদের এজেড কন্টেন্ট ইউটিউব চ্যানেলে ওল্ড ভিডিওগুলো। তো করতে করতে মাঝে কি হলো, জুজু গেল আপনার কি কয় চেন্নাইয়ের ওইদিকে। তো ওখানে ও পড়ালেখা করতে গেল, ও এই কি কয় মেডিসিন বিভাগে লেখাপড়া করছে। তো মাঝখানে আমরা 1 বছর ড্রপ গেল। ঠিক আছে, শুরু করছি ফ্যাক্টরিতে, ও নাই, মানে ড্রপ, সবাই ড্রপ করতেছি না। তারপর রিটার্ন আসলো, আসার পর আবার আমরা ইউটিউবে 1-2টা ভিডিও আপলোড করলাম। তো দেখি যে তখন ইনস্টাগ্রামে নতুন নতুন দিল রিলসে দিই। ফার্স্ট তো রিলস ছিল না, আইজিটিভিগুলো ছিল, তারপরে দিল রিলস। তো আমরা বোধ করু 1টা বছর আমরা অনলি ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করতাম, 1-1.5 বছর। তারপরে শুনি যে না ইনকাম করা যায়, যে কিছু আসে তার মানে। তার আগ পর্যন্ত মানে জিরো ইনকামে। হ্যাঁ, আমরা জিরো ইনকাম, যার যার বিজনেস আলাদা আলাদা। আমি নিজে মোবাইলের দোকান আমার, মোবাইল রিপেয়ারিং করি আমি নিজে, সফটওয়্যারের কাজ করি আমি নিজে। হ্যাঁ, বাংলাদেশের আগেরও বহুত পরিচিত বন্ধু আছে যাদের সাথে মানে ইন্টারন্যাশনাল কানেক্ট, যেহেতু এই লাইনে একটু কানেকশন রাখতে হয়। চাইনার কিছু বন্ধু ছিল। তো জুজু ওইভাবে ফার্মাসিস্ট, ও কমপ্লিট করে আসলো। রহিবুল ভাইয়ের বড় একটা রাইস মিল আছে। হ্যাঁ, ওটা ওদের মানে লাস্ট ফ্যামিলি বিজনেস। হ্যাঁ, আমার বাবারও মানে মোবাইলের বিজনেস, মাশাআল্লাহ। পরে আমি সেপারেট করে 2016-তে পার্সোনালি আমরা নিজে করা। হ্যাঁ, তারপরে আমার ভাইও মোবাইলের বিজনেসে, বড় ভাই, মানে ফুল ফ্যামিলি টেকনোলজিতে। হ্যাঁ, মানে 2009 থেকে আমাদের মোবাইল বিজনেস। জি। তো ওটা মানে ওখান থেকে ইনকাম হইতেছে, আর আমরা মানে সময় পার করার জন্য, মজার জন্য যখন আড্ডা দিই ওই টাইমটুকুতে আমরা মানে এই রিলস ক্রিয়েট করি।
আর একটু আড্ডাও দিই, মানে বন্ধু বান্ধব যখন একসাথে ওই একটু মজা করতে ওই এক আইডিয়া আইসা পরে ওই বানিয়ে ফেলি ভিডিও। তো ওইরকম চলতে চলতে লাস্টে 1.5-2 বছর পরে আমরা জানান ইনস্টাগ্রাম আমাদেরকে বুস্ট দেয়। তারপরে যখন ভাই ফেসবুকে আপলোড করা শুরু করি, তখন দেখি যে ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে মানুষে আমাদের পেজ বানিয়ে আপলোড করা শেষ, বহুত পেজ। যখন আমরা ফেসবুকে ঢুকি তখন একটা পেজ ছিল, নাম দিছিল আমার স্পষ্ট মনে আছে রাহুল বড়ো নামে। হ্যাঁ, জুজু ভাইয়ের প্রোফাইল ফটো ছিল 800K তখন অলরেডি মিলিয়নের কাছাকাছি। হ্যাঁ, ওনার 800K ফলোয়ার। আমরা জাস্ট শুরু করলাম ফেসবুকে আপলোড করা। হায় হায়, মানুষ তো বলবে যে এটা fake। হ্যাঁ, ওইটা যাই হোক কিভাবে কমপ্লেন করে ওইটা ড্রপ করা হয়েছে। এখন তারপরের থেকে ওই জার্নি আমাদের। আমি দেখতেছি, হঠাৎ দেখলাম যে বাংলাদেশে আপনি দাম নিয়ে বলছেন, কি রে এটা তো বাংলাদেশে কবে আসলো? আমার খুব পছন্দ আপনাদের কন্টেন্টগুলোতে, মজা করে এডুকেশন থাকে, জি জি, স্পেশালি বিরুদ্ধে সোশ্যাল অ্যাওয়ারনেস, তারপরে সামাজিক অবক্ষয়, সব কিছু জিনিস নিয়ে খুব মজা করে আপনারা মেসেজ দেন। আমার কাছে এটা খুব দারুণ লাগে। থ্যাংক ইউ। এই স্ক্রিপ্টিংগুলো কারা করে? স্ক্রিপ্টিং দেখেন, সাপোজ আমার একটা মাথায় স্ক্রিপ্ট আছে, বা রবিবুল ভাইয়ের মাথায় আছে, জুজু ভাইয়ের মাথায় একটা স্ক্রিপ্ট আছে। তো আমরা এই সাইডে ওটা ডিসকাস করি যে এটা এরকম একটা স্ক্রিপ্ট আছে, বা এই ধরনের একটা আইডিয়া আছে, এটা বড় কীভাবে বড় করা যায়। তো ওটাই ডিসকাশনে বাইরে হয়ে যায়। মানে একজন একটা ডায়লগ বললো যে আরে এটা না, এটা মানে একটু চেঞ্জ করে, মানে এই ফেলে দিলে এই বস্তুটা আরও মজা হবে। কোনো ইনস্ট্যান্ট হয়ে যায় যখন আলাপ আলোচনা এডিট করি। কে করে? এটা যার তার সবাই মোবাইলে এডিট করে। মোবাইলেই? হ্যাঁ, সবাই মোবাইলে, এখন পর্যন্ত মোবাইলে এডিট করি আমরা। ইভেন আমাদের জলপুরি একটা মুভি আছে ইউটিউবে জেড কন্টেন্টে, মিলিয়ন টাচ করছে। আমরা ভাবি না এত যাবে, মানে ওই অনুযায়ী ফার্স্ট মুভি আমাদের, শর্ট মুভি। তো আলহামদুলিল্লাহ 1 মিলিয়ন গেছে ইউটিউবে, 1.2 হয়ে গেছে। ওটাও মোবাইলেই। আরে সিরিয়াস? হ্যাঁ, 1 ঘন্টা মোবাইলে? হ্যাঁ, 1 ঘন্টার মুভি, সব মোবাইল এডিট। এক্সট্রিম। মানে যে মুভি, ওই মুভিতে আমাদের এত হয় নাই, মানে খরচা যায় নাই। কারণ হলো আমাদের মাঝে এডিটর আছে, ক্যামেরাম্যান আছে, মিউজিশিয়ান আছে, সব আমাদের কাছে আছে। মানে আমাদের প্রত্যেকজন ফ্রেন্ড কেউ কিছু না কিছু বিভাগে, মানে মানে কোনো বাজে বন্ধু নেই, সব বন্ধুই গুণী বন্ধু। সঞ্জু ও মিউজিক প্রডিউসার, মিউজিক বানায়, নিজে বানায়, আমাদের টিমে দেয়, প্লাস সেলও করে, জি। প্লাস মিউজিক গানের মিউজিকগুলো নিজে বানিয়ে মানুষকে দেয়, সেল করে। ওখানে রোস আছে, হ্যাঁ, রোসও ডিওপিতে কাজ করে। জি। রাহুল ওরা ডিওপিতে কাজ করে। আমি জুজু, রহিবুল, আমরা এডিটিং, মানে আমরা সবাই এডিটিং এ ওইরকম। এই 3 জনের মধ্যে সবচেয়ে দুষ্টু বেশি কে? দুষ্ট সবাই ভাই। দুষ্ট না হলে তো আর এরকম করা যায় না। মানে একটু দুষ্টামি মাথা না থাকলে তো আর হয় না। বাট তারপরে হয় না যে 3 জনের মধ্যে ওর স্পেশালিটি এটা এরকম? হ্যাঁ, মজার মানুষ হলো আমাদের রহিবুল ভাই। আচ্ছা, রহিবুল ভাই আমরাও বলি অ্যাক্টিংয়ে বেস্ট আমাদের সবার মাঝে। মানে সবাই বলে, এটা আমার কাছে কিছু বলার নাই, যে রহিবুল ভাই বেস্ট। ওনার মাথাটাই আলাদা রকমের, গানেও বেস্ট, গানও ভালো গাইতে জানে। হ্যাঁ, আমি একটু আগে গানও শুনছি, রাত 2টার সময় গান গায়। হ্যাঁ, মোড হলে গায়ে রাত্রে, যখন আড্ডা দেই রাত্রে 1:30, 2টা, 3টা গান শুরু করে দেয়, দিনেও গান শুরু করে। আপ ডাউন হয়েছে কখনো ফ্রেন্ডশিপের মধ্যে? না, আলহামদুলিল্লাহ আমাদের 3 জনের মাঝে এখনো এই ধরনের কোনোই নাই। এটা কারণ আছে, এখানেও কারণ আছে। সেটা হইলো যে রহিবুল ভাই, জুজু ভাই, মানে এমনি যাই করুক, যদি আমি একটু বড় সবার চেয়ে, যে আমি যদি কিছু বলি কেউ মানে করে না ওইটা, আচ্ছা, যে হাসান ভাই বলছে, মানে এটাই। যার জন্য আমাদের মাঝে এখন পর্যন্ত কোনো ধরনের প্রবলেম হয় নাই, আলহামদুলিল্লাহ। এটার জন্য আল্লাহরও শুকরিয়া, আর আশা করি ভবিষ্যতে হবেও না। মানে হ্যাঁ, বলতে পারেন, মানে অল্প, মানে দায়িত্বটা আমার দিকে বেশি দেখে, যে হাসানদার এই দায়িত্বটা দিলে হয়ে যাবে, বা তার উপরে দিয়ে দিই যে কি করা যায়। আপনাদের আমি অনেকগুলো স্টেজের ছবি দেখছি, বিভিন্ন জায়গায় আপনারা গেছেন স্টেজ করার জন্য, এই অভিজ্ঞতাগুলো বলেন। এটা তো আমার কাছে খুব এক্সাইটিং লাগছে। হ্যাঁ, ফার্স্ট তো স্টেজে গেতে ভয় লাগতো।
তাই না? মানুষ ইনভাইট করতো স্টেজে, এত বড় প্রোগ্রাম হইতেছে, ওখানে যাওয়া। আমাদের একটা পার্সোনাল প্রোগ্রাম আছে, বছরে একবার করে হয়। আচ্ছা, ওটা কইরা করে আমাদের অল্প সাহসটা বাড়ছে, প্লাস ফ্যানরা ইনভাইট করে, কোথাও বড় একটা প্রোগ্রাম হইতেছে, মানুষের ভালোবাসা। আলহামদুলিল্লাহ ভাই, প্রথম প্রথম ভয় লাগতো, এখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। সবচেয়ে বড় স্টেজ কোনটা ছিল? সবচেয়ে বেশি মানুষ কই ছিল? এটা ছিল মেবি, আমি বাংলাদেশেই ছিলাম, এই জুজুয়ার রহিবুল ভাই গেছিল কুচবিহার, ওখানে খুব সুন্দর একটা প্রোগ্রাম করে আসলো, ইনভাইট করছিল। ওখানে বহুত বড় একটা ড্যান্স কম্পিটিশন হয়েছিল, মানে লাইক বলিউড লেভেলের বড় টিভি শোগুলোতে যেরকম হয়, ওখানে মেবি ওইটাই সবচেয়ে বড় ছিল। কিন্তু আমি একটু কাজের জন্য বাংলাদেশে আসবো বলে একটু প্রিপারেশনের জন্য আমি যাইতে পারিনি। ভাই, এই যে ধরেন আপনারা ব্যক্তিগতভাবে তিনজনই পুরো দুনিয়াতে বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত ভালোবাসার জনপ্রিয়। ফ্যামিলিতে কি কোনোদিন প্রশ্ন উঠাইছে বা ভুল বোঝাবুঝি জি হয়েছে? না, ফ্যামিলিতে এই ধরনের কোনো মানে সাপোর্টিভ, খুব সাপোর্টিভ ফ্যামিলির মানুষ। যে হ্যাঁ, মানে মানুষকে হাসাও এক টাইপের মেডিসিন বলতে পারো, মানুষের ডিপ্রেশন দূর হয়। মানে এইভাবে নিচে দাঁড়া, হ্যাঁ, ক্যা বাত। আপনি ভাবেন, মানুষ যদি একজন মানুষ ডিপ্রেশনে আছে, ভিডিও দেখলো, একটু মনটা ফ্রেশ হলো, হাসলো অল্প, এটাই আমাদের জন্য ব্লেসিং হয়। এবং আমিও অবাক হচ্ছে কি আপনাদের তিনজনই নিজেদের জায়গায় এত প্রতিষ্ঠিত, এত বড় কিছু করতেছেন, আলহামদুলিল্লাহ ব্যবসা করতেছেন। আমার এই ইন্টারভিউর আগে আমার কোনো ধারণা ছিল না। আমি ভাবতাম যে আপনারা হয়তো এই গ্রামের মধ্যে দুষ্ট বাচ্চা থাকে সেরকম কজনই, কিন্তু ওটাও বলতে পারেন। বিজনেস নিয়ে কোনোদিন কোথাও বলিও না যে বিজনেস আমাদের আছে পার্সোনাল। এখন তো একটু কমই ওই দিকে ধ্যান দেই, কন্টেন্টের দিকে অল্প বেশি ধ্যান। এখন তো বড় ভাই দেখতাইছে, ওরও মানুষ রেখে দিছে দেখতাইছে। মাশাআল্লাহ। প্রেমের টানে বাংলাদেশে আসার চান্স আছে কিনা? এখন তো হ্যাঁ, প্রেমের টানেই তো বাংলাদেশে অবভিয়াসলি। হ্যাঁ। মানুষের ভালোবাসা, মানুষের এতই খুব ভালো লাগে এসে। বাংলাদেশ কেমন লাগতেছে ভাই? ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর, মানুষের ব্যবহার খুব সুন্দর, মন মুগ্ধ করে দিন একটাই, খুব ভালো লাগে ভাই। মানুষ অনেক ভালো ভাই। আমি মানে এটা আপনার সামনে বলে না, আমি এর আগেও যদি দুই একটা ইন্টারভিউ দিছি, আমি সেম কথাই বলছি ভাই। বাংলাদেশের সবচেয়ে ভালো লাগে মানুষের ব্যবহার। মানে যখন জানে যে ইন্ডিয়া থেকে আসছে, আসাম থেকে আসছে, এমনি ভিডিওতে অনেক কিছু দেখা যায়, বাট যখন ফেস টু ফেস হয় মানুষের সাথে, তাদের যেটা রূপ বা তাদের যেটা ব্যবহার দেখে মনে হয় যে না, যারা করে উপরের থেকে করে, ভিতর থেকে কিছু না, সবই ভালো। খুব সুন্দর ব্যবহার, মানে অতিথি আপ্যায়ন এত সুন্দর করে করতে পারে, বলার ভাষা নেই। থ্যাংক ইউ। আর আপনি তো আমাদের খুবই ভালোবাসার মানুষ। থ্যাংক ইউ। আমি অনেস্টলি আজকে কিছু জিজ্ঞেস করেন, আমার খুব ইচ্ছা ছিল আপনার সামনে একটু বসা, আমার ক্যামেরায় আপনার একটু ফুটেজ না, আমার বিকজ আই এম আ ফ্যান অফ ইউর্স। এটা একটা ফ্যান ইন্টারভিউ বলতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, আমিও আপনার খুব বড় ফ্যান। আমাদের টিমের সবাই আপনার ভিডিও দেখে, আমার ফ্যামিলির সবাই ভিডিও দেখে। কারণ কালকে রাত্রেও আমি কথা হয়েছে আপনার সাথে, কন্ট্যাক্ট করবার বাসায় কথা হয়েছে যে নীরব ভাইয়ের ওখানে যাব, পরে করে লিঙ্কটা দিও। তো আমি সুন্দর করে আপনার মেন পেজের লিঙ্কটা দিয়েছি। আরে আমি তো দেখি, আমার কথা খুব ভালো লাগে, খুব সুন্দর সুন্দর কথা বলে। যাক, যাও বেরিয়ে আসো। সালাম দেবেন। এবং ইনশাআল্লাহ। পলিটিক্যালি সিচুয়েশন নিয়ে অনেক কথা হবে, কিন্তু বিশ্বাস করেন একজন সাধারণ বাংলাদেশী হিসেবে বলতেছি, ভাতৃপ্রতিম ভারতের প্রত্যেকটা নাগরিকের জন্য আমাদের সমান ভালোবাসা, সম্মান, ভালোবাসা এবং সহযোগিতা। মানে সীমানা প্রাচীর কোনোদিন ভালোবাসার জন্য বাধা হয়ে দাঁড়ায় নাই, দাঁড়াবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি মানে আসেন একটা হাক করি, অনুষ্ঠান শেষ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই।